আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি নীরা ফেরদৌস। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিপর্যস্ত উপকূলের জনজীবন। গেল রোববার থেকে শুরু হওয়া রেমালের তাণ্ডব চলে সোমবার রাত পর্যন্ত। প্রাণহানি ছাড়াও বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি। অনেক জায়গায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের খুঁটি উপড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেসে উঠছে উপকূলীয় এলাকার ক্ষতচিহ্ন। খুলনার কয়রায় ৫৫টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল। ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি, দোকানপাট, ভেসে গেছে ফসলের মাঠ, মাছ ও চিংড়ির ঘের। বাগেরহাটে ৪৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। মারা গেছে হরিণ সহ বন্যপ্রাণী। মালামালি হচ্ছে বের করতে পারিনি, হচ্ছে আপনার ওই যে চেয়ার টেবিল মিল বের করতে গেলে থালা বাসন বের করতে পারি না। খেতা বালিশ মালিশ সব চলে গেছে। আমাদের খাওয়া দাওয়া তো নাই, চাল ডাল সব নাই, সব তো গেছে। এখন রান্না করে খাবো কি, তাও সে পরিস্থিতি না। তুফানের বাড়িতে ঘরের ওই সেটের বেড়া মেরা ভাঙ্গে সুইডে বাইরে যেতেছে, তখন দেখি যে ঘরের ভিতরে সম্ভব না আমাকে থাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার, নিঝুমদ্বীপ, চরগাছিয়া ও ঢালচরে পানিবন্দী আছে প্রায় ৫০,০০০ মানুষ। আমার ঘর থেকে চাল ডাল হাল্লা টাল্লা যা আছে সবগুলো নিয়ে গেছে। আমার একটা গরু নিয়ে গেছে। এখন আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমনকি থাকবো যে এরকম কোনো জায়গা নাই। এরকম সব নিয়ে গেল, গর্ত সব নিয়ে গেল। আমার ছাগল ছিল ৩-৪টা, সব মরে গেল। ঝালকাঠিতে রেমালের তাণ্ডবে ৬ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফসলের ক্ষেত ও বাড়িঘরে এখনো পানি জমে আছে। প্লাবিত হয়েছে ৬,১৯০ হেক্টর জমি। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালিতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে তলিয়ে গেছে পুকুরের মাছ। আমার ঘরে কিছু থাকতে নাই, আমার ঘর সাইডে বলতে নামে গেছে। গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে গেল ৩৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো বরিশাল। পিরোজপুরে বাড়িঘর বিধ্বস্ত হওয়া সহ জেলার ৭,৮৮৬ হেক্টর আউশ, বড় ও সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় ৭,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মনপুরায় বাঁধ ধসে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। পাথরঘাটায় রেমাল তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছে। ক্ষতি কাটিয়ে আবারও মাথা তুলে দাঁড়াবার প্রত্যাশা উপকূলবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। দর্শক, এই মুহূর্তে ভোলার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে কতটি গ্রাম প্লাবিত হয়েছে? এছাড়া বেড়িবাঁধ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আপনি যেটা জানতে চেয়েছেন, বেড়িবাঁধ সম্পর্কে জানতে চেয়েছেন, সেটি যদি বলি যে ভোলাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ কিলোমিটারের মতো এবং মনপুরাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৮ মিটার। সেই সব বাঁধ ক্ষতিগ্রস্তর কারণে ওই এলাকায় তো ১০টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। আমি যে এলাকাটি অবস্থান করছি এটি হচ্ছে ভেদুরিয়া ৭ নম্বর একটি ওয়ার্ড, সদর উপজেলার। এটি একটি এমন একটি চিত্র যদি আপনাকে দেখাই, এটি হচ্ছে আমি একটু দেখাতে চাই। সেটি এই সড়কটি ২ কিলোমিটার দীর্ঘ যে সড়কটি, এই জোয়ারের পানিতে এবং এই ঘূর্ণিঝড়ের প্রবল জলোচ্ছ্বাসের কারণে এতটা পানি হচ্ছে যে টোটাল রাস্তাটি, এই যে 2 কিলোমিটার সড়কটি সম্পূর্ণভাবেই একদম নিয়ে গেছে, বলা যায় ভেসে গেছে পুকুর এই রাস্তাটি। এবং এই সড়কটি ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকাতে এখানে যে প্রায় ৫ শতাধিক মাছের ঘের এবং পুকুর রয়েছে, সেগুলো সমস্ত মাছ ভেসে গেছে। তো আপনাকে যদি জানাই যে এরকম ভাবে ২৫৬ সড়ক বিধ্বস্ত হয়েছে এই জলোচ্ছ্বাসে। অর্থাৎ এই জলোচ্ছ্বাসটি এতটা ভয়াবহ ছিল যে ৭০-এর জলোচ্ছ্বাসের পরে এরকম জলোচ্ছ্বাস হয়েছে যে যা মানুষ কল্পনাও করতে পারেনি। এতটা হঠাৎ করে এইভাবে পানি ফুলে ফেপে উঠে পানিতে তোরে ভেসে যাবে এলাকা। এরকম ভোলাতে অসংখ্য এলাকা বিধ্বস্ত হয়েছে। যেই বিধ্বস্ত এলাকার তালিকা কিছুক্ষণ আগে আমরা দেখেছি, এখানে নির্বাহী অফিসার সদর চন্দ্রশীল তিনি এসেছেন, এলাকার ইউপি চেয়ারম্যান মেম্বার সহ তাদের টিম এখানে কাজ করছেন, তালিকা তৈরি করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫০০-এর উপরে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।
জি অপু, আপনাকে ধন্যবাদ। অরক্ষিত উপকূল আর দুর্বল বেড়িবাঁধ রেমালের ক্ষতির মাত্রা বহুগুণ বাড়িয়েছে। উপকূল জুড়ে বনায়ন না থাকায় আর রক্ষণাবেক্ষণহীন বেড়িবাঁধের কারণে জলোচ্ছ্বাসে পানি সহজে ঢুকে পড়ে। এতে সম্পদ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। পরিবেশবিদ শরীফ জামিল মনে করেন, পরিকল্পনার গলদের কারণে এমনটি হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে বাঁধগুলোর উচ্চতা বাড়ানোর পরামর্শ দেন। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় রেমাল ৬ জেলার অন্তত ১০ জনের প্রাণ কেড়ে নেয়। ক্ষতিগ্রস্ত হন উপকূলের ১৯ জেলার অন্তত ৩৭,৫৮,০০০ মানুষ। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৩৫,০০০-এরও বেশি ঘরবাড়ি। আংশিক ক্ষতি হয় আরও প্রায় ১,১৫,০০০। দুর্যোগ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসেবে ক্ষতির এমন ভয়াবহ চিত্র উঠে আসে। গতি কম হলেও অন্য ঘূর্ণিঝড়ের চেয়ে রেমালের ক্ষতির মাত্রা বেশি, যার অন্যতম কারণ বড় জলোচ্ছ্বাস। উন্মুক্ত উপকূল আর দুর্বল বেড়িবাঁধের কারণে সাগরের নোনা জল বাধা ছাড়াই ঢুকে পড়ে লোকালয়ে। এমন ক্ষতির জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি কর্তৃপক্ষের অবহেলাকেও দুষছেন বিশেষজ্ঞরা। যখন বেড়িবাঁধগুলি মেরামত করার কথা তখন এটা মেরামত করা হয় না, যখন মেরামতের উদ্যোগ নেওয়া হয় তখন প্রাকৃতিক অবস্থার মেরামতের মতো থাকে না। মেরামত করার সময় যে জিনিস দিয়ে মেরামত করার কথা দেখবেন সেই জিনিস দিয়ে করা হয় না। কাজে আমাদেরকে একটা সমন্বিত পরিকল্পনা নিতে হবে যাতে আমরা শর্ট টার্মে এই মানুষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি, কারণ তাদের জনবসতি তো অলরেডি গড়ে উঠেছে। কাজে তারা যে বেড়িবাঁধগুলির ভিতরে আছে সেগুলিকে শক্ত করতে হবে যাতে তারা রিলোকেশনের আগ পর্যন্ত টিকে থাকতে পারে। রক্ষা কবচ সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সরকারের আন্তরিকতা আরো বাড়ানোর পরামর্শ দিলেন এই পরিবেশবিদ। সুন্দরবনের ভেতর দিয়ে কয়লার জাহাজ যায়, সুন্দরবনের ভেতর দিয়ে সারের জাহাজ ডুবে, বারবার বলার পরেও তাদের কোনো প্রিপেয়ার্ডনেস থাকে না। সুন্দরবনের ভেতরে আগুন লাগে, সব সময় আগুনের জন্য কেউ দায়ী থাকে না। কাজেই এগুলি আমাদেরকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে। এগুলি বুঝতে হবে যে সুন্দরবন যদি নষ্ট হয়, ধ্বংস হয়, তাহলে প্রথম এবং প্রধানতম কষ্টের সম্মুখীন হবে যারা ক্ষমতায় থাকেন তারাই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে রেমালের মতো ঝড়ের প্রকোপ বাড়বে, তাই এখনই জলবায়ু সহনীয় পরিকল্পনা নেয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। এবার যে বাঁধগুলো ভেঙে সাতক্ষীরা খুলনার যে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে, এটা কিন্তু বাঁধকে অতিক্রম করে পানি ঢোকেনি ভাঙার কারণে। আমার কথা হচ্ছে এগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। পেশাধারী যে ইঞ্জিনিয়াররা এই বাঁধগুলো করেছেন এবং রক্ষণাবেক্ষণ করছেন, তারা এই কাজটা সঠিকভাবে করছেন না। আমাদের 139টা পোল্ডার আছে বেড়িবাঁধ, তার মধ্যে 10টা ইতিমধ্যে উঁচু করা হয়েছে। তার মানে প্রয়োজনের তুলনায় সামান্য, 139টার মধ্যে 10টা, বাকিগুলোর উচ্চতা বাড়ানো প্রয়োজন। এই রক্ষণাবেক্ষণের কাজ আমি মনে করি স্থানীয় জনসাধারণের কাছে ট্রান্সফার করা উচিত। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বছরে ঘূর্ণিঝড়ের আর্থিক ক্ষতির পরিমাণ 10,000 কোটি টাকা। এই বিপুল ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ 850 কোটি টাকা। এর মধ্যে শুধু খুলনাতেই ক্ষতির পরিমাণ 678 কোটি টাকা। অন্যদিকে 1,41,12,800 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ায় হাঁস, মুরগি সহ অনেক গবাদি পশু মারা গেছে। বরিশালে প্রায় 4,500 মুরগি মারা গেছে। বৈরী আবহাওয়ার কারণে তথ্য সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তরগুলো। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন তিনি। একনেক সভায় এমন নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। একনেক সভায় 14,337 কোটি টাকার 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 14,337 কোটি টাকায় 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়ন 6,541 কোটি আর বৈদেশিক ঋণ 7,879 কোটি টাকা।
পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নির্দেশনা জানান পরিকল্পনা মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী সবাইকে ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সব বিভাগ সবাই তৎপর ছিল, জেলা প্রশাসন তৎপর ছিল, সবাই তৎপর ছিল। মানে প্রধানমন্ত্রী পানির জন্য বলেন পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়। আর একটা লং টার্ম সিদ্ধান্ত মানে প্রধানমন্ত্রী দিলেন যে আর সাইক্লোনের ইফেক্টে মাছগুলো নষ্ট হয়ে গেছে, তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। চট্টগ্রামে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালের ভাঙন রোধে তীর সংরক্ষণ, দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প এবং নওগাঁয় চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণের কথা জানান পরিকল্পনা মন্ত্রী। ব্যালেন্স ডেভেলপমেন্ট যাতে হয় সেটা আমাদের সাথে বড় বেশি কেউ চাইবে না, কিন্তু আপনি তো আপনার এলাকাটা দেখছেন, অন্য জায়গায় তো জানেন না কি আছে, সেটাই কথা আর কি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2008-09 সালে ছিল 25,000 কোটি টাকা, সেটা এখন হয়ে গেছে আপনার 2,65,00,000,000 কোটি টাকা, তো বাড়ছে। এছাড়া একনেকে অনুমোদন পাওয়া উল্লেখযোগ্য প্রকল্প হল সোনাইমুড়ি থেকে রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক 4 লেন প্রকল্প, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিআইডব্লিউটিসির জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ। আতিকা রহমান, RTV, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। রাজারবাগ, শান্তিনগর, মানিকনগর, আরামবাগ, মিরপুর সহ বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন। ঢাকা উত্তর সিটির মেয়র জানান, প্রধান সড়কগুলোতে শতভাগ পানি নিষ্কাশন সম্ভব হয়েছে, আর গলিতে জমা পানি সরাতে কুইক রেসপন্স টিম কাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ অনেক জেলায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে সারা দেশে বাড়বে তাপমাত্রা। দেখুন এয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর আরামবাগ, চারিদিকে থই থই পানি, এর মধ্য দিয়েই চলছে যানবাহন। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুদিনে ঢাকায় বৃষ্টি হয়েছে 224 মিলিলিটার, আর তাতেই এমন অবস্থা। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে যানজট। রাজধানীর মানিকনগর, পুকুরপাড় এলাকার চিত্র আরও ভয়াবহ। বৃষ্টি থামার 9 ঘন্টা পরও দেখা যায় পানি সরেনি, রাস্তাও ভেঙে চুরমার। এর মাঝেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বেশি সময় ধরে পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই নগরবাসীর। রাজারবাগ পুলিশ লাইনের 3 নম্বর গেটের আশপাশ পানিতে ডুবে থাকায় দুর্ভোগ পোহাতে হয় ঘরের বাইরে বের হওয়া মানুষের। দেশের রাস্তাঘাটের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সেম অবস্থা, বাচ্চা কাচ্চা সবাই গৃহবন্দী। আমাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা ভাই, পুরো হাঁটু সমান পানি। একটা মেয়ে মানুষ হয়ে আমার তো বুঝতেই পারতেছেন চলাচলটা করাটা কতটা কষ্টকর হয়ে গেছে। বেশি দায়ী আমরা, কারণ সিটি কর্পোরেশন দুপাশেই এত বড় ড্রেন ব্যবস্থা করছেন, কিন্তু আমরা ড্রেনগুলো ভরাট করে ফেলছি, ময়লা আবর্জনা ফেলে। আমাদের সচেতনতার অভাবের কারণে মূলত এই সমস্যাটা। এটাতে যদি ব্যবস্থা নিত যে পানিটা তাৎক্ষণিক যেন চলে যায়, তাহলে মনে করেন এই ভোগান্তিটা হইতো না। বৃষ্টি তো হইতেই পারে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। ভোগান্তি অনেক কম হয়েছে। মেইন রোডগুলোকে আমরা শতভাগ আমরা নিশ্চিত করেছি পানি জমতে নামার জন্য। তারপরেও আমরা থেমে নেই। আমার মনে হয় বিশেষ করে আমাদের অনেকগুলা গলি আছে, সেই গলিগুলার পানি কিভাবে নামবে, ওগুলো কানেক্টিভিটি কিভাবে হবে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চলে গেলেও ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ঝোড়ো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় সারা দেশে দিনে 2 থেকে 3 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে। AR বাদল, RTV, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 6 জুন তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। মঙ্গলবার সংস্থাটির সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স হিসাব ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার বেনজির আহমেদের সম্পত্তির 83টি দলিল জব্দের আদেশ দেন আদালত। সঙ্গে দেওয়া হয় 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ। এরই মধ্যে এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেট্রো রেলের বৈদ্যুতিক সংযোগ, সিগন্যালিং সহ নানা সমস্যা দেখা দিলে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয় মেট্রো রেল। এমনটাই জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপত্তার নিয়ম মেনে মেট্রো রেল পরিচালনা করা হবে। গতকাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে কয়েক ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস্তবতার উপরে নির্ভর করে বাস্তবের অবস্থার ভিত্তিতেই আমাদেরকে চলতে হবে। এটার জন্য সেফটি মেজার আমরা অনুসরণ করবো। সেফটি মেজার অনুসরণ করে এটার জন্য জনগণের মেট্রো যারা যাচ্ছে তাদের আমরা নিরাপত্তা দেব, তাদের জীবনের কোনো রিস্ক আমরা দেব না। ঈদুল আজহা উপলক্ষে আগামী 2 জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। চলবে 6 জুন পর্যন্ত। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। দুপুর রেল ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী। এবার ঈদের 10 জোড়া বিশেষ ট্রেন চলবে। সাদিয়া কানিজের আরেকটি রিপোর্ট। আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে 2 জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার জন্য এবার 10 জোড়া বিশেষ ট্রেন চালাবে কর্তৃপক্ষ। 2 জুন বিক্রি হবে 12 জুনের টিকিট, 3 জুন পাওয়া যাবে 13 জুনের টিকিট, 4 জুন বিক্রি হবে 14 জুনের, 5 জুন 15 জুনের আর 6 জুন পাওয়া যাবে 16 জুনের টিকিট। দুপুরে ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। টিকিটের যে কালোবাজারি এখনো কিছু আছে, সেগুলো আমরা বন্ধ করার জন্য চেষ্টা করছি। দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে। 12 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে অফ থাকবে না বলেও জানান রেলওয়ে মহাপরিচালক। ট্রেনগুলো যাতে সময় মতো চলাচল করে, আমরা এই সময়ানুবর্তিতার উপরে বিশেষ জোর দিয়েছি এবং এর জন্য আমরা জোনাল পর্যায়ে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে এবং আমাদের যে জোন পর্যায়ে আমাদের মনিটরিং সেল গঠন করা হবে। টিকিট পাওয়া নিয়ে যাত্রীদের ভোগান্তি এড়াতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। এবারেও আমরা শতভাগ টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা রেখেছি। তবে ট্রেন যেদিনে যাত্রা করবে ওই দিনের জন্য শুধুমাত্র আমরা সর্বনিম্ন শ্রেণী ওই আন্তনগর ট্রেনের শোভন অথবা শোভন চেয়ার শ্রেণীর যে আসন তার বিপরীতে 25% আসনবিহীন টিকিট আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি। যারা শেষ মুহূর্তে যদি যেতে চায় তাদের আসন অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা এই টিকিটটা বিক্রয় করবো। এটা স্টেশনের কাউন্টার থেকে বিক্রয় করা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে 6460টি পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। যাত্রী ও পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিতেও তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়, বিচার করার সৎ সাহস সরকারে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। বিএনপি নিজেদের অপরাধ ঢাকার জন্য অপপ্রচার চালাচ্ছে এবং ক্ষমতায় থাকতে অপরাধীদের ক্ষমা করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের আইজিপি জানান, আজিজ বেনজির নিয়ে সরকার মোটেও অস্বস্তিতে নেই, সব অপরাধীকেই শাস্তি পেতে হবে। সরকার এটা জেনেই তদন্ত করছে এবং অপরাধ অনুযায়ী যে কেউ শাস্তি পেতেই হবে। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষ। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে অপরাধীদের কোনো শাস্তি পেতে হয়নি। বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য অপপ্রচার করছে, অপরাধীদের ক্ষমা করেছে, অপরাধীদের কোনোদিন কোনো শাস্তি পেতে হয়। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এই সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, ডয়েচে ভেলে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করছে। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে,
জেনোসাইড হচ্ছে সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। আর যদি সেটা করতে না পারে তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে, একটা সিন্ডিকেট বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র অংশ হিসেবে করেছে। সরকারি কর্মকর্তারা নয়, জনগণই তথ্যের মালিক বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিপুল দেবরাই, RTV, ঢাকা। লুটপাটকারী সরকারের এখন আর বিদায় নেওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। সরকারকে বিদায় জানাতে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে নতুন উদ্যমে আন্দোলন চালিয়ে যাবার আহ্বানও জানান ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এক ব্যক্তির শাসন থেকে জনগণকে মুক্তি দিতে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে। মানুষ সব বোঝে, জানে, আপনার আবার ওই একই পদ্ধতিতে একই উপায়ে একটা দলীয় শাসনকে ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে নির্যাতন করে। চতুর্দিকে সরকার লুটপাট অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। আওয়ামী লীগ সরকারের মাথার উপর আজরাইল ঘুরছে মন্তব্য করে তাদের সময় শেষ হয়ে এসেছে বলে দাবি করেন ফখরুল। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সিদ্ধান্ত নেন। বিপদকে কাটিয়ে উঠেই আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে। ঘূর্ণিঝড় রেমেলার আঘাতে হতাহতের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। তাদের সকলের আজকে ঐক্যবদ্ধ হয়ে। জাহিদ রহমান, RTV, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃতদেহের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ের নিজ এক অনুষ্ঠানে শেষে তিনি জানান, MP আনারের মৃতদেহ ছাড়া হত্যার পেছনেও সংশ্লিষ্ট সব তথ্যই পাওয়া গেছে। মৃতদেহ উদ্ধারের সব ধরনের তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি। এই ডেড বডিটা ছাড়া আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন যারা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা যারা করেছেন, আমরা সব কিছুরই আমরা খবর পেয়েছি। আমরা ডেড বডিটা উদ্ধার করাটাই এদের যেরকমভাবে এরা খুন করেছে সেই অবস্থায় এটা উদ্ধার করাটাই আমাদের বাকি রয়েছে, আর সব কিছু আমাদের কাছে চলে আসছে। আমরা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা বসে নেই। না পাওয়া গেলে সে তো যারা যারা দেখেছে, যারা যারা হত্যা করেছে তারা তো স্বীকার করছে। সেইখানে কি হবে সেখানে আইনজ্ঞরাই জানে, আইন মন্ত্রণালয় বলতে পারবে। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের আরও ৩ উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। কাল তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৮৭টি উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, তবে দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হওয়ার আশঙ্কা করছে ইসি। শাকিলা করিমের রিপোর্টে এর বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোট হবে বুধবার। এরই মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে থাকবেন। ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তুতিমূলক সকল কর্মকাণ্ড শেষ করে ফেলেছি। আমাদের ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সহ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন। ব্যালট পেপার ব্যতীত অন্যান্য সকল নির্বাচনী সামগ্রী আজকে বিতরণ করছি। আগামীকাল সকালে আমাদের ব্যালট পেপার সমূহ কেন্দ্রে পৌঁছানো হবে। নির্বাচন একেবারে শতভাগ স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং কড়াকড়ি। শেষ শব্দটা আবারও বলছি, নিয়ম এবং আইন কানুন যথাযথভাবে আপনারা প্রয়োগ করবেন। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের ৩ উপজেলা নেত্রকোনার খালিয়াজুড়ি এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ পরিষদের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছে কমিশন। আবহাওয়া থাকতে পারে,
সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে, যেখানে জনপ্রিয় ক্যান্ডিডেটরা একটু কম থাকে সেখানে ভোট কম পড়ে। আপনারা এই জন্যই দেখবেন যে আমাদের এই যে ভোট যে পড়েছে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে, সেখানে দেখবেন কোনো জায়গায় ভোট বেশ ভালোই পড়েছে, আবার কোনো জায়গায় খুবই কম পড়েছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কে জয়ী হবেন শেষ সময়ে তা নিয়ে চলছে হিসাব নিকাশ। বুধবার সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শাকিলা করিম, RTV, ঢাকা। সরকার বিভিন্ন স্কিম এবং ভর্তুকি দিয়ে কৃষি খাতকে সহায়তা করতে সক্ষম হয়েছে। এখন অবকাঠামো উন্নয়ন, কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন নিশ্চিতে এই শিল্পের বৃদ্ধিকে শক্তিশালী করতে পারে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান জসিমউদ্দিন। সকালে রাজধানী হাটখোলাস্থ এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ভবনে ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস বিষয়ক আয়োজিত একটি সেমিনারে কথা বলেন তিনি। এ সময় এফবিসিসিআই IRC এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস চেয়ারম্যান MA মোমেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর বিকর্ণ কুমার ঘোষ এবং পরিচালক ডক্টর নাদিয়া বিনতে আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায়োরিটি হিসেবে আমরা 4-5টা সেক্টরকে আইডেন্টিফাই করেছি প্রথম 1-2 বছর কাজ করার জন্য। তার মধ্যে ফুড অ্যান্ড এগ্রিকালচারটাকে নাম্বার 1 প্রায়োরিটি নেওয়া হয়েছে। এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে অলওয়েজ স্যালুট জানাই, কেন এই কৃষকদের কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু আজকের যে অর্থনৈতিক যে অবস্থান এটির জন্য তারা কিন্তু অনেক কন্ট্রিবিউট করছেন। ভয়েস অফ ফ্রিডম নামে 2 দিন ব্যাপী অনন্য দেয়াল পত্রিকা প্রদর্শনী শেষ হয়েছে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে 450টি দেয়াল পত্রিকা নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ACI সেন্টারে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এছাড়া ACI কনজিউমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল ইসলাম, বিজনেস ম্যানেজার খন্দকার ইশতিয়াক আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 45টি স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর প্রায় 4000-এর বেশি শিক্ষার্থী আমার স্বাধীনতা শীর্ষক নিজেদের আঁকা, লেখা আর নকশায় মনের সব কথা তুলে ধরার মাধ্যমে এই উৎসবে অংশ নেয়। ওয়ালটনের পণ্য কিনে 38তম মিলিনিয়ার হলেন রাজধানী ডেমরার বাসিন্দা হালিমা আক্তার দীপু। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এর আওতায় কিস্তি সুবিধায় ওয়ালটন ফ্রিজ কিনে তিনি 10 লাখ টাকা জিতেন। রাজধানীর ডেমরায় ওয়ালটন প্লাজা এক অনুষ্ঠানে হালিমা আক্তারের হাতে চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় ডেমরা থানা ইন্সপেক্টর সুব্রত পোদ্দার, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন চলছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এর মধ্য দিয়ে জাতিসংঘের সদস্য 144টি দেশের কাছ থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন। এদিকে গাজার রাফাতে যুদ্ধমুক্ত শরণার্থী তাঁবু ও 2টি হাসপাতালে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল 24 ঘণ্টায় গাজা জুড়ে 46 জন নিহত ও 110 জন আহত হয়েছে। গেল 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 36,000 ফিলিস্তিনি নিহত এবং 81,000 জন আহত হয়েছে। দর্শক, এই বিষয়ে স্পেন থেকে সবশেষ আরো জানাচ্ছেন সহকর্মী জহির আহমেদ। আজ স্পেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। স্পেন আজ ফিলিস্তিনকে একটি স্বাধীন, সার্বভৌম এবং স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ফিলিস্তিনের উপর ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞ শুরু থেকেই স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন এবং তিনি এর বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে জনমত সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তারই ধারাবাহিকতায় আজ স্পেনের সাথে ইউরোপের অন্য 2টি প্রভাবশালী রাষ্ট্র আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনের সাথে যুক্ত হয়ে আজ ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন পূর্বে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক ছাত্র আন্দোলন হয়েছিল এবং সেটি এই ঘোষণাগুলোকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। প্রিয় দর্শক,
স্পেন থেকে বিভিন্ন সময়ে ইসরায়েলের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে এবং স্পেনের বিভিন্ন নাগরিকেরা ফিলিস্তিনের জনগণের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। স্পেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এবং গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস সহ ফিলিস্তিনের জনগণ। অন্যদিকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তারা বলেছে এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে স্বীকৃতি দেওয়া হবে এবং তারা এরই মধ্যে অসলো থেকে এবং ডাবলিন থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9:30টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে এই মাঠে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে 3 ম্যাচের সিরিজ 2-1 হারে শান্ত সাকিবরা। এই মাঠে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযানও শুরু হবে বাংলাদেশের। বিশ্বকাপ মঞ্চে নামার আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগার্সরা। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।